শুভ সন্ধ্যা বন্ধুরা। বছরের একদম শেষ দিনে এসে দাঁড়িয়েছি আমরা। আর বসন্তের শেষ দিনের এই আবহে আজকে পথচারী লাইভের 228তম পর্ব। বিষয় ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আপনাদের পাঠানো চিঠি পাঠ করব আমি চঞ্চল, আমার সাথে সোমা আর ঋতুপর্ণা। সমস্ত চিঠি সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আপনারা ভালোবেসে পত্রালিকে 1 থেকে 228-এ পৌঁছে দিয়েছেন। এমন ভালোবাসায় বেঁধে আপনারা আপনাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করবেন। তাহলে পত্রালি পৌঁছে যাবে দূর থেকে বহু দূরে, আরও অনেকের কাছে পৌঁছে যাবে আপনাদের পাঠানো চিঠির কথা। মোবাইলে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তার একেবারে নিচের দিকে যে তীর চিহ্নটি আছে, ঘোরানো তীর চিহ্ন, সেটা ক্লিক করলেই কিন্তু আপনারা অনুষ্ঠানটি শেয়ার করতে পারবেন আপনাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে। আমাদের সঙ্গে আজকে শুরুতেই পেয়ে গিয়েছি আলপনা চ্যাটার্জি দিদিকে, মিনতি চ্যাটার্জি দিদিকে এবং নাসিমা বেগম দিদিকে। হ্যাঁ, দীপা বাগচি দিদি আছেন আমাদের সঙ্গে। চলুন চোখ রাখবো আপনাদের পাঠানো চিঠির পাতায়। বর্ষ শেষের শেষ বসন্তের এই দিনে আপনাদের সাথে আমি চঞ্চল, আমার সাথে সোমা আর ঋতুপর্ণা। প্রথমেই পড়ব গোপাল মজুমদারের চিঠি। কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে পাঠিয়েছেন। সকলের প্রিয় পত্রালী, আমরা নিজেরা অনেক সময় নিজেদের দক্ষতা ও যোগ্যতা সম্পর্কে ওয়াকিবহাল থাকি না। আমার যা দক্ষতা তার থেকে নিজেকে বেশি যোগ্য বলে মনে করি। অপরের কাজ দেখে তার দক্ষতা ও যোগ্যতাকে কম গুরুত্ব দিয়ে থাকি। টেলিভিশনে বসে ভারতের ক্রিকেট কিংবা মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচে কোনো খেলোয়াড় গোল মিস করলে তার সমালোচনা করি। প্রথমত, আমাদের অধিকাংশের ওই জায়গায় খেলার যোগ্যতা থাকে না। আমরা ভেবে দেখি না মাঠে নামিয়ে দিলে আমাদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে, তবুও আমরা সমালোচনা করতে ছাড়ি না। সেদিন বাড়ির সকলে বাইরে গেছে, বাড়িতে একা। দিদিরা বলল রান্না করে দিয়ে যাব। আমি ভাবলাম রান্না কি আর এমন কাজ, ঠিক করে ফেলতে পারবো। যথারীতি রান্না করতে বসলাম। কি রান্না করব বুঝে উঠতে পারলাম না। একেবারে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। আমাদের প্রতিবেশী সুজয়দার যৌথ সংসার। সুজয়দার ওপর সংসারের যাবতীয় দায়িত্ব। সুজয়দার বড় দাদা বিজয় ও মেজ দাদা দুজনেই চাকরিজীবী। তারা ভাবলো বিজয় সংসার থেকে টাকা পয়সা সরাচ্ছে, তারা নিজেরা সংসারের দায়িত্ব নিলেন। 1 মাস চালাতে গিয়ে তাদের খরচা গেল বেড়ে। কি করে ম্যানেজ করবে বুঝতে পারছিল না। অনেকটা ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। শেষে সুজয়কে সব দায়িত্ব দিয়ে তারা হাঁপ ছেড়ে বাঁচল। আসলে আমরা কোনো অবস্থা বা ঘটনা ওপর দেখে বিচার বিশ্লেষণ করি, গভীরে যাওয়ার চেষ্টা করি না। শক্তি ও সামর্থ্য যাচাই না করে কোনো কাজে ঝাঁপিয়ে পড়লে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থার মুখে পড়তে হয় কিংবা নাকানি চোবানি খেতে হয়। শুভেচ্ছা ভালোবাসা সহ এই চিঠিটি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া পোস্ট, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। প্রিয় পত্রালী, বর্ষ বিদায়ের সময় তোমার অভিনব বিষয় ছেড়ে দেবা কেঁদে বাঁচি। আমাদের গ্রামে এক বুড়ো বুড়ির খড়ের চালের ছাউনিযুক্ত একটি ঘর ছিল।
আমরা 4 জন বন্ধু মিলে ঠিক করলাম বুড়ি সুন্দর সুন্দর বিভিন্ন রকমের আচার তৈরি করেন, সেগুলো চুরি করতে হবে। কুল, আম, কামরাঙা, লঙ্কা ইত্যাদির আচার তৈরি করেন। খেতে বেশ সুস্বাদু। সারা বছর আচার খেয়ে আয়েশ করা যাবে। বুড়িকে জিজ্ঞেস করে জানলাম বুড়ির খড়ের চালের নিচে এক বাঁশ বিছানো ছাদ আছে। তারপর ছোট্ট সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। কথা প্রসঙ্গে জানলাম আচারগুলো বয়ামে করে ওই ছাদের উপর রাখা আছে। ঠিক হলো রাত 10টার সময় খড়ের চাল ভেদ করে বাতা সরিয়ে একজন করে নিচে নামবো। প্রথমে আম গাছ বেয়ে খড়ের চালে উঠে বাতা সরিয়ে আগে নবকুমারকে নামানো হলো। কিরে, ছাদের নাগাল পেয়েছিস? নবকুমার বলল, কই, ছাদ তো পাচ্ছি না। অপর দুজন বলল, সামনেই ছাদ আছে, দিয়ে ছেড়ে দে। নবকুমার সোজা বুড়ো বুড়ি যেখানে ঘুমাচ্ছিল সেখানে গিয়ে পড়ল। বুড়ো বুড়ি জোর করে দড়ি দিয়ে বেঁধে রাখলো, চুপ করে থাকতে বলল। তার পরের জন ওইভাবে নামলো, সেও ছাদ পেল না, একেবারে বুড়ো বুড়ির কাছে গিয়ে পড়ল। অনুরূপভাবে তৃতীয় জন নিচে পড়ে বাঁধা পড়ল। শেষজন কোনো সারা শব্দ না পেয়ে আম গাছ বেয়ে নিচে চলে গেল। অবশেষে বুড়ো বুড়ি পাড়ার লোকজন ডেকে বেশ মারধর করে অপরজনের নাম জিজ্ঞাসা করে তাকেও ডেকে এনে বেশ ভৎসনা করা হলো। তখন মনে হচ্ছিল ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আর আচার খাওয়ার দরকার নেই। তবে নবকুমার বলল, বুড়িমা তোমার ছাদটা খুব ভালো, একেবারে এই নিচে পড়ে যাওয়া যায়। গড় করি তোর ছাদকে। সব শেষে অপমানে দুঃখে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলে নাক খপ্তা দিয়ে খেয়ে বাড়ি ফিরলাম। যাই হোক, বুড়ির ছাদের কথা এখনো মনে আছে। পাঠিয়েছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। প্রিয় পত্রালী, হরিপদের কপালটা আজ খুবই খারাপ। ভিড়ে ঠাসা চায়ের দোকানে একেবারে দেবেনের সাথে একই টেবিলে সে হরিপদ চুপচাপ গরম চা মেরে শরবতের মতো খেয়ে যাচ্ছে। চা খেয়ে পালাতে পারলেই হলো, জিভটা পুড়ে গেছে হরিপদের। কিন্তু এই পোড়ার থেকে ভয়ঙ্কর হলো দেবেন। কিন্তু রেহাই পেল না বেচারা, ধরা পড়ে গেল। কিরে কিরে হরিপদ্দা, তোর চোখে ও কি বিলাই মুতেছে নাকি? থতমত খেয়ে ওঠে হরিপদ। আনে এই মুন্না কনকা, আন্নিরে চিনে ন, এমন না কেউ আসেনি কোনো পৃথিবীতে। এবার ইঞ্জিন চালু হলো। বুঝছ নিরে হরিপদ্দা, আই অন ইংরেজি শিখতে আছি। ইন্স্যুরেন্স এজেন্টের কাজ করলে ইংরাজি না জানলে হইতো ন। এমন না বেতনের ইজ্ঞা হোলা বাইর করতে হাইলে তাই তবে হাঁচটো দিয়া দেমু। হরিপদ যত সম্ভব চুপ থাকতে চেষ্টা করছে, কিন্তু দেবেন যে নাছোড় বান্দা, কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। হরিপদ পড়ল মহা বিপদে। কি করলে যে তাড়াতাড়ি পালানো যাবে সেটাই ভাবছে সে। শেষে ফোন দিয়ে আনলো একটা, এমন কিছু প্রশ্ন করবে যে দেবেন নির্বাক হয়ে যাবে, তবেই থামবে শালা। হরিপদ বলল, আচ্ছা কনচাইন দেহি, আমি আপনাকে চিনি, ইগো ইংরাজি কি আইব? দেবেন জবাব, সোজা আছে, একদম সোজা, আই সুগার ইউ। উত্তর শুনে হরিপদ প্রায় অজ্ঞান অবস্থা। কোন রকমে সামলে নিয়ে হরিপদ করুণ সুরে বলল, আহা আই অন যাইগই। আরে আরে কস কি ভাতিজা, অন যাই কি অরবি? আইকা প্রশ্ন করছা, দেহি না হারিনি, নলেজ আইতে আছে, বুঝত নি ভাতিজা। এমন সময়ে দোকানে বেজে উঠল বাংলাদেশের এন্ড্রু কিশোর ও রুনা লায়লার গাওয়া গান, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। শুভেচ্ছান্তে বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
থেকে চিঠিটি পাঠিয়েছেন। এবারের চিঠি পাঠিয়েছেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, নবীন বরণ উৎসব চলছে। নীলরতন সরকার মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীন বরণ করছেন দাদারা। আমাদের এক হৃষ্টপুষ্ট বন্ধুর হাতে এক গাদা গোলাপ ফুলের সঙ্গে ধরিয়ে দিলেন পেল্লাই সাইজের একটি কাতলা মাছ। সেই সঙ্গে ওর নাম দেওয়া হলো কাতলা। কাতলাই বটে, চেহারার সঙ্গে একদম মানানসই। সারা অনুষ্ঠান জুড়ে বয়ে গেল হাসির রোল। বন্ধুটির তখন চোখে মুখে লাল হয়ে উঠেছে, ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা। এরপর খাওয়া দাওয়া, গান, গল্প, কবিতা, হইচই সেরে যখন অনুষ্ঠান শেষ, ঠিক সেই সময় কোথা থেকে এক সিনিয়র দাদা আমাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে দূরে কলেজে মর্গের পাশে এনে সরকারি ডিসেকশন হলের মধ্যে ঢুকে পড়ে একেবারে ডিসেকশন টেবিলের উপরে বসিয়ে দিলেন। তখন ডিসেকশন হলে টেবিলগুলোর ওপর বেশ কয়েকটি লাশ কাটাছেঁড়া করছিলেন সিনিয়র দাদা দিদিরা। আমি তো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম টেবিলে অতগুলো লাশ বা মরা দেখে। মনে মনে ভাবছি, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। একজন সিনিয়র দিদি আমাকে উদ্ধারের কাজে এগিয়ে এলেন। আয়, নেমে আয়, ভয় পাস না। ক্লাস শুরু হলে সব ডাক্তারি ছাত্রছাত্রীদের এই ডিসেকশন হলে আসতে হবে সব ব্যবচ্ছেদ করার জন্য। তোর তো ভালোই হলো, মনটা তৈরি হয়ে গেল। আমাদেরও প্রথম প্রথম কেমন গা গলিয়ে উঠতো খাওয়ার সময়। রাতে ঘুমানোর সময় ওই লাশগুলোর ছবি মনের মধ্যে ভেসে আসতো। প্রথমের দিকে ঠিকমতো ঘুমোতেও পারতাম না, এখন সব জল ভাত মনে হয়। এরপরে একটা মৃদু ভৎসনা করলেন সিনিয়র দাদাটাকে। ওকে নিয়ে একটু মজা করলাম আর কি বলেই আমাকে টেবিল থেকে নামিয়ে নিয়ে চললেন সোজা কলেজ ক্যান্টিনে। অনেক খাবার খাইয়েছিলেন, আর অ্যানাটমি, ফিজিওলজি, কোন বই পড়তে হবে, কতটা পড়তে হবে, এসবও বলে দেন। তারপর কলেজে কোনো অসুবিধায় পড়লে ওই দাদাটার শরণাপন্ন হতাম। নমস্কার জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। এবারে চিঠি প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোর, বাঁকুড়া, সূচক 722155 থেকে লিখছেন। হে প্রিয় পত্রালী, সেদিন ছিল চৈত্র মাস, ভরা বসন্ত। মা লোকের বাড়ি বাড়ি কাজ করত, আর বাবা 2 বছর হলো মারা গেছে। বসন্ত আসে আবার ফিরে যায়, বাবা যে সে গেল, আর ফিরে এলো না। মা লোকের বাড়িতে রান্না করতে গেলে বাড়ির রান্না সেরে আমার জন্য করে রেখে যেত। আমি স্কুলে যেতাম। সেদিন ছিল চৈত্র মাসের ভরা বসন্তের রবিবার। আমার ছুটি ছিল স্কুলের। মাকে বললাম, মা, আমিও আজ যাবো তোমার সাথে। মা ইতস্তত করে বলে, না মানে তুই কেন যাবি? কেন মা, তুমি তো রোজই যাও, আজ আমি তোমার সাথে গিয়ে কাজ করব। চলে গেলাম মায়ের সাথে। বাবা, কি বড় লোক! মা গিয়ে রোজকার মতো কাজে হাত দিল। মায়ের সাথে আমিও হাত লাগালাম। মা আমাকে বসতে বলে কোথায় যেন একটা গেল। কিছুক্ষণ পর এদিক ওদিক উঁকি ঝুঁকি মেরে দেখি একটা ঘরে এক খুব বৃদ্ধ লোকের হাত পা টিপে দিচ্ছে মা। পরে মায়ের কাছে জানতে পারি, মা নাকি বিছানাগত রুগ্ন লোকটার সব কাজ, সেবা শুশ্রূষা করে, যাকে বাড়ির লোক নাকি কেউ ছোঁয় না। মা যখন লোকটার হাত পা টিপছে, মাকে ডেকে বললাম, মা শোনো না, তুমি রান্নার নামে কি কাজ করো? মা বলল, ও তুই বুঝবি না মা, এটার জন্য আলাদা আমায় টাকা দেওয়া হয়। না মা, তুমি এত কাজ করো, এই কাজ করবে না, ঘরে চলো। জোর করলে বলে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, হাজার কষ্ট হলেও কিচ্ছু করার নেই, এটাই তো আমার কাজ। লিখছেন প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোর, বাঁকুড়া, সূচক 722155 থেকে। খুব ভালো লাগলো কথাটাই।
ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, জোর করলে বলে। হাজার কষ্ট হলেও কিছু করার নেই, এটাই তো আমার কাজ। ভালো থাকবেন দিদি। পরের চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 02, পশ্চিম বর্ধমান, থানা কোক ওভেন, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, মানব জগতের মতো বিচিত্র জগৎ আর নেই। কখনো মনে হয় এই মানব জনম বড়ই সার্থক জনম, আবার কখনো মনে হয় এই জন্ম ছেড়ে বেরিয়ে যাই। পাখি হয়ে আকাশের বাঁকে বাঁকে ঘুরে বেড়াই, মাছ হয়ে সমুদ্রে অবগাহন করি, গাছ হয়ে অসহায় পথিককে ছায়াদান করি। মানব জন্মের একঘেয়ে কুটকচালি, সংসার সংসার খেলা, অনাথ আশ্রমের বাচ্চাদের অসহায়ত্ব, বৃদ্ধাশ্রমের ছেলে না দেখা, বৃদ্ধ বৃদ্ধাদের আর্তনাদ মানব জন্মকে করে তুলেছে অসহনীয়। তাই তো হাঁসফাঁস প্রাণ মাঝে মাঝে বলে ওঠে, ছেড়ে দে মা মানুষ থেকে, কেঁদে বাঁচি বাঁচার জন্য বাঁকে বাঁকে। জীবন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মানুষের এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। জীবন বড় সুন্দর, তাই তো কবিরা বারে বারে জন্মাতে চেয়েছেন এই মাটির পৃথিবীতে। কিন্তু এমনও দিন এসেছে যেখানে জীবনের সৌন্দর্যে অবগাহনের থেকে জীবনের যন্ত্রণা বেশি। সবাই যদি পাগল হয়, মানুষ বলার লোক কই? এমন মানব জমিন পতিতই রয়ে গেল। এখন আর আবাদি কৃষক আসে না, যদি বা আসে তারও সেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তাই তো এই বিচিত্র মানব জগতের বিচিত্র কর্মকাণ্ডে অস্থির হয়ে বলে উঠি, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। শুভেচ্ছায় গোপা সরকার পাঠিয়েছিলেন প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 02, পশ্চিম বর্ধমান, থানা কোকোভেন, সূচক 713202 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। পত্রসখা পত্রালী, ভালো আছো তো এই গরমে? এখন আকাশে বাতাসে তো একটা কথাই ভেসে বেড়াচ্ছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। মানুষের অত্যাচারে প্রকৃতি আজ বিপর্যস্ত। গাছ কেটে জলাভূমি বুঝিয়ে এ কোন ধ্বংসের পথে এগিয়ে চলেছি আমরা? আমাদের সোনার বাংলায় রাজত্ব ছিল 6 ঋতুর, কিন্তু এখন কোথায় হারিয়ে গেল শরৎ, হেমন্ত আর বসন্ত বাবু? বসন্তকে তো এক ধাক্কায় সরিয়ে দিয়ে প্রকৃতির রঙ্গমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে গ্রীষ্ম। ফেব্রুয়ারির শেষেই তার তাপমাত্রা যথেষ্টই চড়ে গেছে। নিজেদের প্রয়োজনে গাছ কেটে বসতি স্থাপন করে জীবকুলকে ধ্বংস করে বাস্তুতন্ত্রের ভারসাম্যকে বিঘ্নিত করেছিল যখন, তখনই নেমে এসেছিল মানব জীবনে প্রকৃতির ভয়ঙ্কর অভিশাপ। আজ প্রকৃতি যখন শুরু করেছে প্রতিশোধ নিতে, তখন অসহায় মানুষের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। গ্রীষ্মের প্রখর তাপ, বর্ষার সময় বৃষ্টি না হওয়া হলেও প্রয়োজনের তুলনায় কম, শীতে বর্ষার আবহাওয়া, বসন্তের মিঠেল হাওয়ার জায়গায় গরম হাওয়া, এসবই কিন্তু আমাদের কৃতকর্মের ফল। একটি গাছ, একটি প্রাণ, এই সত্য মাথায় রেখে যদি আমরা বনসৃজন, বন সংরক্ষণের দিকে নজর না দিই, তবে আমাদের এই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা কোনোদিনই দূর হবে না। অনেক জায়গাতেই এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে গেছে জলকষ্ট। তাই আর দেরি নয়, এখন থেকে শুরু করতে হবে গাছ লাগানো। বসুন্ধরা অকৃপণ হাতে আমাদের অনেক কিছুই দিয়েছেন, কিন্তু আমরা তো মানুষ, স্বার্থপর, লোভী, পারিনি তার সেই দান ধরে রাখতে। উল্টে তার কাছে অভিযোগ জানিয়েছি, দিতে যদি হয় দে মা প্রসন্ন সুহাস। কেন এ মাথার ঘাম পাইতে ফেলাস? সব বুঝেও নিজেদের পাল্টাতে পারিনি প্রকৃত বান্ধব হয়ে উঠতে। পরিবর্তে হয়েছে প্রকৃতির শত্রু। তাই তো আজ ত্রাহি ত্রাহি রব উঠেছে আমাদের মাঝে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। চিঠি পাঠিয়েছিলেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে।
এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী, বউবাজার, চন্দননগর, হুগলি থেকে। সুচেতনা পত্রালী। ডিসেম্বর মাসে আমাদের মাঠে মেলা বসত, নাম মিলন মেলা। বন্ধু, আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের মিলনভূমি। মেলায় গেলে দেখা হবে কারুর না কারুর সাথে। শীতের রাতে গায়ে একটা সোয়েটার চাপিয়ে প্রায় দিন এক চক্কর ঘোরা চাই, সাথে ফুচকা এক লাফে হাতে। মেলায় বড় নাগরদোলা আলোর রোশনাইতে গোল গোল করে ঘুরেই চলেছে। লাইন দিয়ে টিকিট কেটে ঢোকা। ব্যক্তিগত ভয়ে আমি কোনোদিন ওঠার সাহস করতে পারিনি। যারা উঠত তারা আমার কাছে সাহসী মানুষের পরিচয় পেতেন। হঠাৎ দেখি বাবার ছাত্র ছাত্রীদের একদল ব্যাচ এসেছে। মাস্টারমশাইয়ের মেয়ে বলে খুব ভালোবাসত তারা। আমাকে হঠাৎ হাত ধরে টেনে নিয়ে ওই নাগরদোলায় ওঠায় ফাল্গুনি আর শম্পা দিদি। আমার ভয়কে কাঁচকলা দেখিয়ে একসাথে তিনজনে বসলাম। লোক জড়ো হতে শুরু করলো আর জেনারেটরের আওয়াজ বাড়তে শুরু করলো। তেমনি বুকের ভেতরে জেনারেটরের ধুকপুকানি আরো বাড়তে লাগলো। যেই নাগরদোলার ওপর থেকে নিচে নামছে, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বুকের হৃদযন্ত্রের অনবরত ওঠানামায় এক সুরে শরীরের সব অঙ্গ বলছে, খুব হয়েছে, খুব হয়েছে, আর নয়, আর নয়, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। লিখছেন সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী, বউবাজার, চন্দননগর, হুগলি থেকে। নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। পরের চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। সন্ধ্যার মেঘমালা পথচালী। এমন বেরঙিন বসন্তকে রঙিন ভেবে বউয়ের হাতে জলখাবার খেয়ে গিয়েছিলাম একটু বন্ধুর সঙ্গে, হোলি খেলার ছুটির আমেজে। বন্ধু থুড়ি অবন্ধুদের সাথে গল্পের সাথে করেছিলাম নিরামিষ কারণ সেবা। ব্রজগোপী খেলে হরি, তাহলে এই ব্রজের এই হরির হোলি খেলতে বাধা কোথায়? বাড়ি ফেরার সময় ভাবলাম, আমার অমন সুন্দরী রাধারানী বউয়ের গালে যদি একটু রং ছোঁয়াতে না পারলাম, তবে কিসের হোলি, কিসের বসন্ত। গুঁড়ো রং হাতে নিলাম, কিন্তু জল কোথায়? হঠাৎ পলাশের খাসির মাংসের দোকানের সামনে কাদায় মিশে থাকা খাসির রক্তের লাল জলে হাত চুবিয়ে বাড়ি ঢুকলাম। ভাবলাম, সোনা বউটাকে মাটন ফ্লেভারের রং মাখিয়ে বলবো, ভালোবেসে ডেকে দেখো না। বাড়ির দরজা খোলার সাথে সাথে বউয়ের নরম গালে বেগুনি রং লাগিয়ে বললাম, তোমায় আমি বড় ভালোবাসি। কি বলছো এসব? ছি ছি। আরে এমন বসন্ত দিনে একটু কাছে আসো না লক্ষ্মীটি। রাম 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 রাম, এই টুম্পা, শিগগির আয় এদিকে। ও মা, আমার বউ দুটো হয়ে গেল কি করে? চোখ কচলে দেখি বউ নয়, বউ ভেবে শাশুড়ির সাথে প্রেম করছিলাম এতক্ষণ। বউ বলে, মেয়ে বড় হয়েছে, খেয়াল আছে, হাড়হারামি, বেরো। মুখের এই মরপচা গন্ধ নিয়ে বাড়ি ঢুকেছ কি তোমায় ভিটে মাটি ছাড়া করব। বললাম, শোনো না গো, একদিনই তো খেয়েছি, 5 কান করো না প্লিজ। গতর খেকো, বুনো ওল, পচা নর্দমার খোলসে, আমার মায়ের সাথে ফষ্টি নষ্টি। বাপ দাদা শুনলে কাঁচা কলাইয়ের মতো চিবিয়ে মারতো তোমাকে। ঘাট হয়েছে। তুমি তোমার মায়ের মতো দেখতে হলে আমার কি দোষ? ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। না বুঝে একটু বেশি খেয়ে ফেলেছি সোনা। মুখে কাঁচা মদের গন্ধ, আর উনি চাই কিনা বউয়ের আনন্দ। নেহাত মেয়ে বড় হয়েছে, না হলে ঝাঁটা পেটা করতাম তোমাকে। ওলাউটো একটা। পথচালি কিছু করো একটা, ভরা সংসারটা যে জলাঞ্জলি যায়। নববর্ষের শুভেচ্ছায় পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার,
খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। প্রিয় সাথী পত্রালী, সেটা ছিল 40-এর দশক, আমার জন্মের অনেক আগে। দেশ তখন পরাধীন। আমার জেঠু তখন গ্রামের বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে কলকাতায় গিয়ে অনেক চেষ্টায় রেল দপ্তরে একটা কাজ জোগাড় করে নেন। পরে সেখান থেকে হয়ে যান রেলের টিকিট চেকার। তিনি থাকতেন আমার ঠাকুরদার শালকিয়ার বাড়ির একতলার একটি ঘরে। পরে আমার জ্ঞান হবার পরে যখন আমরা ওখানে যেতাম, তখন জেঠিমা আমাদের রান্না করে খাওয়াতেন। কিন্তু ভাগ্যের পরিহাসে ওই জেঠিমা হঠাৎ একদিন মারা গেলেন। তাদের 2 মেয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ল। আমার মা তাদের কষ্ট দেখে গ্রামে এনে নিজের কাছে রাখলেন। হলে কি হবে? তারা শহরের জীবন থেকে গ্রামের উন্মুক্ত পরিবেশে এসে মুক্ত বিহঙ্গের মতো চারিদিকে ছুটে বেড়াতে লাগলো। কারোর কোনো নিষেধ তারা কানেই তুলত না। একদিন দুপুরে স্নান করতে গিয়ে বাড়ির পাশের বড় পুকুরে হয়ে থাকা পানি ফল তুলতে 2-4 জন নামলো পুকুরে। তারপর একটু একটু করে চলে গেল অনেক জলে। ডুয়ান জলে দুজনে হাবুডুবু খেতে লাগলো। একজন আদিবাসী লোক যাচ্ছিল পুকুরের পাড় দিয়ে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জলে নেমে তুলে আনে ওদের। একটুর জন্য প্রাণ বাঁচল ওদের। জেনে আমার মায়ের তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। খবর পেয়ে ওদের বাবা এসে ওদের নিয়ে গেলেন। ঋতুরাজের বিদায় বেলায় মন খারাপের রেশ মাখা শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে পাঠিয়ে চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। বছরের শেষ দিন, হ্যাঁ, বছরের শেষ দিন, বসন্তের শেষ দিন, আমরা আপনাদের সঙ্গে রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালিতে। আলপনা চট্টোপাধ্যায় লিখছেন শুভ সন্ধ্যা, মিনতি চট্টোপাধ্যায় লিখছেন শুভ সন্ধ্যা, নাসিমা বেগম লিখছেন শুভ সন্ধ্যা বন্ধু পত্রালি, দীপা বাগচি লিখছেন শুভ সন্ধ্যা, কাজল ভাদুরী লিখছেন উপস্থিত হলাম, শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা চঞ্চল দাস সহ সকলকেই, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে আছেন অরূপ সরকার, আছেন স্বপন কুমার কুণ্ডু, আছেন মানিক কুমার হাজরা, ডক্টর তপন কুমার দলুই আছেন। অরূপ সরকার লিখছেন আচার খাওয়ার কাহিনী বেশ ভালো লাগলো। স্বপন কুমার কুণ্ডু লিখছেন সেম সাইড হয়ে গেল মনে হচ্ছে, বুঝতে পারলাম না ঠিক কথাটি। যাই হোক, বীরেশ চন্দ্র ঘোষ আছেন সঙ্গে, আমাদের দাদা ভাই বীরেশ চন্দ্র ঘোষ। মীনাক্ষী দাস রয়েছেন সঙ্গে, সঙ্গে আছেন হৃদয় রঞ্জন মুখার্জি লিখছেন পত্রালি চিঠি পাঠের আসরে উপস্থিত হয়েছি, আশা করি ভালো ভালো চিঠি পাঠ শুনতে পাবো বছরের শেষ দিনে। বীরেশ চন্দ্র ঘোষ লিখছেন প্রত্যেকটি চিঠি মন ছুঁয়ে যায়। আছেন কৃষ্ণা দাস লিখছেন দারুণ লেখা, সঙ্গে দারুণ পাঠ। অরূপ সরকার লিখছেন প্রতিটি পত্রই অসাধারণ। সজল কর্মকার লিখছেন পাশের গ্রামে, বুঝতে পারছি না আপনার কি উচ্চারণটা কি হবে, উৎসবে আছি, আওয়াজে শুনতে পাচ্ছি না, পরে ভালো করে শোনার ইচ্ছে রইল। আচ্ছা, নাসিমা বেগম দিদি লিখছেন অসহ্য মাথা যন্ত্রণা নিয়ে চিঠি শুনছি, কিন্তু চঞ্চল চৌধুরীর চিঠিটি শুনে একাই হাসছি, দিদি সাবধানে থেকো। আচ্ছা, স্বপন কুমার কুণ্ডু লিখছেন মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, অবশ্যই ধূমপান এবং মদ্যপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু সাহিত্যের জন্য ক্ষতিকর কি জানা নেই, জানা থাকলে বলবেন বন্ধু। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি অনুষ্ঠান 228তম পর্ব, বিষয় ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে সোমা আর ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। অরূপ সরকার লিখছেন চঞ্চলবাবুর চিঠিটি শুনে খুব মজা পেলাম, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। চোখ রাখবো পরবর্তী চিঠিতে। পরের চিঠি পাঠিয়েছেন উমা পাল, নগেন্দ্রনগর, 4র্থ লেন, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। পত্রালি, চারণ কবি বিজয়লাল চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠিত শ্রী রামকৃষ্ণ পাঠাগারের 80 বছরের জন্মদিন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল 2023-এর 30শে ডিসেম্বর কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে।
সাংস্কৃতিক অনুষ্ঠানটির প্রস্তুতিও চলেছিল বেশ কিছুদিন ধরে। বাল্মীকি প্রতিভা গীতিনাট্যে ছোটদের সাথে দু একজন অভিভাবক অভিভাবিকাদের মধ্যে আমিও ছিলাম। প্রথাগতভাবে আমি কখনো গান ও নাচ শিখিনি, একটু আধটু আবৃত্তি শিখেছিলাম। তবে এসবের প্রতি প্রবল উৎসাহ থাকায় এবং মেয়ে শ্রী রামকৃষ্ণ পাঠাগারের সদস্য হওয়ায় আমার সুযোগ হয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার। প্রথম দিকে বেশ আনন্দের সাথে রাজি হলেও অনুষ্ঠানের প্রস্তুতি পর্বে আমার অবস্থা হয়েছিল ছেড়ে দে মা কেঁদে বাঁচি। মনে হচ্ছিল শিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়া। জীবনে যা কোনো দিনও করিনি তার চেষ্টা। গান যদিও বা করতে পারছি, একটু আধটু সুরের খামতি দেখা যাচ্ছে, তবে নাচ একদমই করতে পারছি না। তখন ওই মুহূর্তে অনুষ্ঠান আমি করব না, আমাকে বাদ দেওয়া হোক, এ কথাও বলতে পারছি না। বুড়ো বয়সে নাচ, যা আমি কখনো কোনো দিনও করিনি। ছোটদের সাথে নাচ করতে গিয়ে ভুল করছি, পারছি না এটা ভেবে ভীষণ লজ্জা। স্টেজে উঠে সবার সামনে কি করব এই ভয়, লজ্জা, জড়তা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। শেষে ঠিক হলো যারা নাচ পারে না, কোনোদিনও করেনি, তারা গান গাইতে গাইতে অভিনয় করবে, আর যারা নাচ পারে তারা নাচ করবে। বনদেবীগণ শেষ পর্যন্ত অনুষ্ঠানটির হজবরল করেছিল কিনা তা দর্শকরাই বলতে পারবে। পরিশেষে পথচালী তোমায় বলি, মা ও মেয়ে এক মঞ্চে অনুষ্ঠান করতে পারায় ভীষণ আনন্দিত। সকলকে আসন্ন নববর্ষে শুভেচ্ছা জানাই। পাঠিয়েছিলেন উমা পাল, নগেন্দ্রনগর, চতুর্থ লেন, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, তোমার বিষয়ে যদিও নিজের মতো করে লেখার অধিকার পেয়েছি, তবুও আমার অনুর্বর মস্তিষ্কে হজ বড়ল খেলা করে চলেছে। ছেড়ে দে মা কেঁদে বাঁচি যেন এক পলায়নী মনোভাব, এর মধ্যে কোনো সুরাহা দেখছি না। কবির লেখা পংক্তিকে মান্যতা দিয়ে বলি, মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু, শ্রেষ্ঠ বাঁধন, পরে বাঁধা সবার কাছে। মহাপুরুষেরা বলেন মানব জন্ম দুর্লভ জন্ম, তাই মোটেই হেলা ফেলা নয়। আমি নিঃস্ব হলেও আমাকে হৃদয়ে ভরা ভালোবাসা ঈশ্বর দিয়েছেন, যা জীবনের অমূল্য ধন। তাই সর্বত্র জয় করার মানবিক ইচ্ছাকে পাথেয় করে পথ চলতে কোনো বাধা নেই। প্রদীপের প্রদীপ্ত শিখা আর একটি প্রদীপকে প্রজ্বলিত করে সুদীপ্ত হয়। সেই দীপ্ত শিখাকে সন্তানদের মধ্যে জারিত রাখার দায়িত্ব ও কর্তব্য একমাত্র মা ও বাবার। সৌন্দর্য, উদারতা ও মহত্বের শিক্ষা দান করতে প্রকৃতি সেই সন্তানদের কাছে এসে নিজের মতো করে শিক্ষিত করে তুলবে। সন্তানদের পূর্ণ বিকশিত করে মানুষ করতে জনক জননীর ত্যাগ, ভালোবাসা ও নিঃস্বার্থপরতার শিক্ষাদান খুবই জরুরি। একটা কথা যেটা আমার একান্ত ভাবনা, আমরা মায়েরা কি তথাকথিত মায়েদের মতো নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারি সন্তানদের? বিদ্যাসাগর জননী ভগবতী দেবীর মতো সন্তানের দেওয়া অলংকারের বদলে বলতে পেরেছে কি, বিদ্যান, চরিত্রবান ও গুণবান সন্তান মায়ের শ্রেষ্ঠ অলংকার। এরকম সুসন্তান যদি তৈরি করতে পারি, তাহলে আমরা গেল গেল রব তুলে ছেলে ও মেয়েদের কাছে কখনোই বৃদ্ধাশ্রমে যাওয়ার বায়না করে বলবো না ছেড়ে দে মা কেঁদে বাঁচি। শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসায় চিঠি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, ছোঁয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। প্রিয় পত্রালী, ছেড়ে দে মা কেঁদে বাঁচি তোমার এবারের বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। আসলে চিঠি ব্যক্তিগত জীবনের আদান প্রদান হলেও এক ধরনের সাহিত্য বটে। তাই পত্র সাহিত্যকে সমাজের দর্পণ বলা যায়। প্রতিটি মানুষের রুচি, জীবনবোধের প্রকাশ হলো পত্র সাহিত্য।
এখানে যেমন একান্ত ব্যক্তিগত স্তরের ছবি ধরা পড়ে, তেমনি সমাজের বিভিন্ন ঘাত প্রতিঘাত ছুঁয়ে থাকে। তাই তো সুখ দুঃখের নকশি কাঁথার পত্র সেজে উঠলেও নানান মানুষের প্রসঙ্গ এসেই পড়ে। তো আমি এই পত্রের মাধ্যমে আজ একটি গল্প শোনাবো। একজনও এই পত্র শুনে উপকৃত হলে সার্থক হবে আমার ক্ষুদ্র প্রয়াস। পাড়ার ভূদেব ব্যবসার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়, ফেরে বেশ রাতে। ব্যবসা করে বেশ পয়সা করেছে, সেটা তার চাল চলন দেখে বোঝা যায়, কিন্তু কি ব্যবসা করে সেটা বোঝা যায় না। এই কিছুদিন আগেও ছেলেটা ফ্যা ফ্যা করে ঘুরতো, পড়াশোনাতে ওই টেনে টুনে মাধ্যমিক পাস। সেই ছেলে একদিন ধরা পড়লো জালে। তখন তার ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। আসলে সে ব্যবসার নাম করে দূর দূর গ্রামে চলে যেত। বর্ধিষ্ণু বাড়িতে ঢুকে মহিলাদের বলতো, মাসি আপনার পুরনো সোনার গয়না থাকলে দিন, পরিষ্কার করে দিই। অনেক সৎ মহিলা দিয়ে দিতেন বিশ্বাস করে, আর সেই সুযোগে ভূদেব আসল সোনা বদলে দিয়ে চম্পট দিত। সেই পালাতে গিয়ে সদর গেটে ধরা পড়লো হাতে নাতে। থানা পুলিশ হলো, নাক কান মুলে অঙ্গীকার করলো এমন কাজ আর কখনো সে করবে না। ফাঁস হলো ভূদেবের কুকীর্তির খবর। চিঠি পাঠিয়েছিলেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। এবারে চিঠি লিখেছেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, সংসারে, কর্মক্ষেত্রে, কর্তব্যে, দায়িত্বে পরিবেশ পরিস্থিতি বারবার বলতে বাধ্য করেছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি শিখিয়েছে লড়াই করতে, শিখিয়েছে পরিস্থিতি বুঝে সামনের দিকে এগোতে। সপরিবারে বেড়াতে গিয়েছি সিকিম গত বছর। কয়েকদিন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর এবার ফেরার পালা। নাথুলা থেকে ফেরার পথে রাস্তায় ভীষণ জ্যাম, ভয়ঙ্কর খিদে, গাড়ির মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। তারপরে এলো মুষলধারে বৃষ্টি। নিউ জলপাইগুড়ি পৌঁছবো কখন, ট্রেন ধরবই বা কখন? অসুস্থ হাত ভাঙা ছেলেকে নিয়ে বারবার মনে হচ্ছিল, এবারের মতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আর কখনোই বেড়াতে আসবো না। অবশেষে নিউ জলপাইগুড়ি পৌঁছই যখন পুরো শহর অন্ধকারে ঢাকা, ঝড়ের তাণ্ডবে। ফেরার কোনো উপায় নেই। অগত্যা স্টেশনের কাছাকাছি একটা লজে গিয়ে অস্বস্তিকর ও অপ্রীতিকর দৃশ্য দেখে আতঙ্কে আবারও মনে হলো, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কাঁথি পৌঁছে দাও ঠাকুর। প্রচণ্ড খিদে, চরম ক্লান্তিতে লাগেজ সহ লজ খোঁজার ফাঁকে নোনা জল কখন যেন ঠোঁট ছুঁয়ে গেল। অবশেষে সুযোগ্য একটি লজে পছন্দসই আহারাদি সমাপনে রাত্রি যাপনে মনে মনে ভাবলাম, এত চিন্তা করে লাভ নেই। কালকেই ফিরবো যখন, আর দুশ্চিন্তা করে অসুস্থ হতে চাই না। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলারও প্রয়োজন নেই। পতি পরমের বুকে মাথা রেখে জয় মা বলে ঘুম দিয়ে দিলাম। লিখছেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণাচন্দ্র বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুজন পত্রালী, নববর্ষের প্রাক্কালে তুমি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বিষয় দিয়ে এক ব্রাহ্মণের অবস্থা মনে করালে। এই বৎসর 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো ও ভালোবাসার দিন একই দিনে ছিল। বেচারা ব্রাহ্মণ কমলাকান্ত সিদ্ধান্ত সাইকেল নিয়ে, ঘটি নিয়ে পুজো করতে বেরিয়েছিলেন। বিভিন্ন ঘরে সময় দেওয়া আছে যে 10 বা 11টার মধ্যে পুজো করবেন। যেই চৌরাস্তার মোড়ে উপস্থিত, তখন একজন ছেলে এসে বলল, আমাদের পুজোটা করে দেবেন, আসুন। পরে পরে আরো 10-12 জন একে একে এসে ভিড় জমালো। সকলের পুজো করতে হবে। সিদ্ধান্ত ঠাকুর কিছুই সিদ্ধান্ত নিতে পারছেন না। তার 2 হাত 2 দিকে ধরে টানাটানি। কেউ আবার ঘটি নিয়ে পগার পার, আবার কেউ
সাইকেলে চাবি দিয়ে চাবি নিয়ে হাওয়া। ঠাকুর মশাইয়ের অবস্থা ছেড়ে দেবা কেঁদে বাঁচি। পরে একজনের পুজো করতে গেলেন, কিছু পরে ঘটি এলো। পুজো করতে গিয়ে দেখেন সরস্বতী কোথায়, এ তো লায়লা মজনুর প্রতিকৃতি। সকলে বলল আজ ভালোবাসার দিন, তাই লায়লা মজনু সার্থক ভালোবাসার জুটি, তাই পুজো করতে হবে। পুরুত মহাশয় এতদিন ভালোবাসার পুজো করেননি, এক বিষম অবস্থা। যাই হোক, করে পূজা করে, পাশে সরস্বতী পূজা করে, পৈতে খুলে ঘটি ব্যাগে নিয়ে সাইকেলে নিয়ে জোরে চললেন, কেউ যেন ধরতে না পারে। পৈতে না থাকায় কেউ আর বুঝতে পারে নাই। সে এক বিষম অবস্থা। সকলকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। পাঠিয়েছিলেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বন্দনা মালিক, গ্রাম ও ডাক খাজুরদহ, থানা গুড়াপ, জেলা হুগলি, সূচক 712149 থেকে। প্রিয় পত্রালী, এ পক্ষের বিষয় আমাকে নিয়ে গেল অনেক বছর আগের এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে। তখন সবে কিশোরী বয়সের সন্ধিক্ষণ। বিয়ে বাড়ি মানেই জব্বর খাওয়া দাওয়া, আর সেখানেই বাদ সাধলে কনে পক্ষের প্যান্ডেলে বসে খাওয়ার সময়। সে সময়ে গ্রামের বিয়ে বাড়ি মানে মাটিতে বসিয়ে পদ্ম পাতায় সাদামাটা মাছ ভাত, শেষ পাতে টক চাটনি বা পায়েস, দই থাকবেই। ক্ষুধা তৃপ্তির চেয়ে মনের তৃপ্তি বেশি প্রাধান্য পেত। সেদিনের বিয়ে বাড়িটা ছিল চুঁচুড়ায়। শহরের আদব কায়দা একেবারেই জানা নেই। সেখানে দেখি আমরা যেন ওদের কাছে বেমানান। রঙিন শরবতের গ্লাস, ঝলমলে আলোর চাকচিক্য চারিদিকে। প্যান্ডেলে যখন খেতে বসি, কতগুলো ছেলে টিটকিরি করে বলে গ্রামের মানুষ অনেক খায়, দেখি বরের বোনেরা কত খেতে ভালোবাসে। ওদের কথায় কান দিলাম না বটে, তবে খাওয়ার ইচ্ছেটা অনেক কমে গেল। ওদের খাবারের মেনুর সঙ্গে আমাদের পরিচিতি নেই বললেই চলে। অপেক্ষা করতে করতে অনেকক্ষণ কেটে যাওয়ার পর পোলাও আর লম্বা লম্বা মুরগির ঠ্যাং প্রত্যেকের পাতে একটি করে পড়ল। দেখেই গা ঘিন ঘিন করে ওঠে। চুপিসারে বলি, মাংসগুলো পিস করেনি কেন ওরা? একটু ঝোল না হলে কি কিছু খাওয়া যায়? কোন খাবার কিভাবে খেতে হয় জানি না। কষ্ট করে কিছুটা খেলাম। শেষে হাত ধোয়ার জন্য এলো বাটি ভর্তি সাবান জল। নিজে সহজ ও পণ্ডিত হওয়ার মতলবে জলের বাটিতে চুমুক দিলাম। এমন সময় এক বয় ছুটে এসে বলে, এ কি করছো তোমরা? সাবান জলটা খেয়ে ফেললে? সত্যি বলছি পত্রালী, তোমার এই পক্ষের বিষয়ে আমাকে সেই দিনের পরিস্থিতি মনে করিয়ে দিল। খানিকটা হাসলাম, আর সেই রাতের নাস্তানাবুদ হওয়ার স্মৃতি রোমন্থন করে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বিষয়টা লিখতে বসলাম। লিখছেন বন্দনা মালিক, গ্রাম ও ডাক খাজুরদহ, থানা গুড়াপ, জেলা হুগলি, সূচক 712149। আধুনিক যুগের এই বিবর্তনে প্রবীণ মানুষদের যে এরকম নাজেহাল অবস্থা হয় না এখনো, তা কিন্তু নয়। খুব সুন্দর লাগলো দিদি আপনার চিঠিটি। ভালো থাকবেন। চিঠি পাঠিয়েছেন কাজল ভাদুরী, দাইপাড়া লেন, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর, কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, তখন আমি সবে কৈশোরে উপনীত হয়েছি। একদিন সকালে ঘুম থেকে উঠে শুনলাম বুলটির মাকে ভূতে ধরেছে। ব্যাস, সঙ্গে সঙ্গে মায়ের ডাক উপেক্ষা করে দে ছুট বুলটিদের বাড়ি। বুলটির মা তখন অবিন্যস্ত কাপড়ে বারান্দায় এসে আছেন। ওঝা বেটা ভূত তাড়ানোর উপকরণ সাজিয়ে রাখছে। তখন একটু দূরে বসে বুলটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এবারে সেই ঝাঁকড়া চুলওয়ালা ওঝা লঙ্কা পুড়িয়ে বুলটির মায়ের মুখের সামনে ধরে চিৎকার করে বলছে, বল তুই কে, ওকে কেন ধরেছিস? বুলটির মা নির্বাক। উত্তর না পাওয়ায় এবার ঝাঁটার বাড়ি দিতে লাগলো পাষণ্ড ওঝা। বুলটির মা যন্ত্রণায় কেঁদে উঠছে, বলছেন, আমাকে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারছি না। কে শোনে কার কথা? ইতিমধ্যে
পটলাদা বিপিন ডাক্তারকে সঙ্গে নিয়ে হাজির। বিপিন ডাক্তার এসব কাণ্ড দেখে বাজখাই গলায় বলে উঠলেন, ধর বেটা গাঁজাখোর ওঝাকে, ওকে পুলিশে দেব। ভূতে ধরেছে বলে অত্যাচার করে মেরে ফেলবে বুঝি? শুনুন সকলে, ওকে ভূতে ধরেনি, ওর শরীর অসুস্থ, ওষুধেই সারবে। ডাক্তারের মুখে পুলিশের কথা শুনে ওঝার হাঁটু কাঁপছে তখন। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলে এক লাফে পাষণ্ড ওঝা পগার পার। তারপরে আর কখনো ত্রিসীমানায় দেখা যায়নি তাকে। পটলাদাকে কুর্নিশ, সময় মতো ডাক্তার ডেকে বুলটির মাকে অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য। চিঠি পাঠিয়েছিলেন কাজল ভাদুরী, দাইপাড়া লেন, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অর্চনা প্রামাণিক, N24/B, বাঞ্ছারাম মিত্র লেন, কোন্নগর, হুগলি, সূচক 712235 থেকে। প্রিয় পত্রালী, এবার পত্রালী দপ্তরের বিষয় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বিষয়টি নিশ্চিত অসাধারণ। কোন রকম ভাবে এই লেখাটি ফুটে উঠতে পারে, তাই সঙ্গে সঙ্গে এই বিষয়টিকে আমি স্বাগত জানালাম। আমার বন্ধু অমিতা বেশ উচ্চবংশীয় ধনী পরিবারের মেয়ে। আমরা আমাদের বিদ্যালয়ের সহপাঠী ছিলাম 5ম শ্রেণী থেকে। বন্ধুত্ব করতে কেমন কিন্তু কিন্তু লাগতো, কিন্তু এটা আমি ভালো করেই উপলব্ধি করতে পারতাম ও আমাকে প্রিয় বন্ধু করতে চাইতো। আর সেই থেকেই দুজনেই দুজনার খুব কাছের বন্ধু হয়ে গেলাম। একসাথে টিফিন খাওয়া, আড্ডা, গল্প, দুই বাড়ির সঙ্গে সুসম্পর্ক, বেশ আন্তরিক আনন্দেই দিন কাটছিল। যখন আমরা 9ম শ্রেণীতে, তখন ওর এক ধনী পরিবারের রাজপুত্রের সঙ্গে বিয়ে হয়ে যায়। আর আমি একা হয়ে নিজের লড়াই চালিয়ে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি এই প্রবাদ অনুসরণ করে একাকী নিজের লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করি। সেই প্রিয় বন্ধু সেখানেই ইতি টেনে চলে গেল। আজ অবধি আর তার সঙ্গে দেখা মেলেনি। কোথায় আছে, কেমন আছে জানতেও পারিনি। তাই বলছি বন্ধু পত্রালী, কারোর সাথে খুব গভীর বন্ধুত্ব করতে আজও কেমন ভয় লাগে। সব সময় মনে হয় আমার প্রিয় বন্ধু এই বুঝি ছেড়ে চলে গেল। ধন্যবাদ। আনতে সুন্দর চিঠিটি পাঠিয়েছেন অর্চনা প্রামাণিক, N24/B, বাঞ্ছারাম মিত্র লেন, কোন্নগর, হুগলি, সূচক 712235 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। প্রিয় পত্রালী, বছর 35 আগে সবে আমি কর্মজীবনে প্রবেশ করেছি। সেই সময় আমার সঙ্গে রেলবাজারে আলাপ হলো এক ভদ্রলোকের। উনি আমায় প্রায় বলতেন, অত দূর থেকে প্রতিদিন গাড়ি ধরতে আসেন, স্টেশনের কাছে একটা খুব ভালো জায়গা আছে, কিনবেন নাকি? আমি প্রথম আমল দিইনি, কিন্তু ওর ভালো ব্যবহারে আমি মুগ্ধ হয়ে পরে রাজি হয়ে গেলাম। উনি আমাকে জায়গা দেখাতে নিয়ে গেলেন। সত্যি স্টেশনের খুব কাছে, খোলামেলা জায়গা। আমি কিছু খোঁজ না নিয়ে কিছু টাকা দিয়ে বায়না করলাম। পরে জানতে পারলাম জায়গাটা আসলে পাট্টার জায়গা, আর ভদ্রলোক আসলে একজন ঠকবাজ। তখন আমার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বহু কাঠ খড় পুড়িয়ে সে যাত্রায় বেরিয়ে আসতে পেরেছিলাম। এমন সব অভিজ্ঞতা আসে বলে জীবনে চরম শিক্ষা হয়। পত্রালীর সকল শ্রোতাকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কারান্তে ডক্টর তপন কুমার দলুই, পাঠিয়েছিলেন অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন গৌতম কুমার চট্টোপাধ্যায়, রেনেসাঁস লেন, রামপুরহাট, ডাকবাংলাপাড়া, বীরভূম থেকে। প্রিয় বন্ধু পত্রালী, তোমার পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবারের বিষয়ে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি নিয়ে এক অন্যরকম অনুভূতি জানালাম।
বনের সব জীবজন্তু আজ সকাল হতেই হইচই করতে করতে বনের রাজা সিংহর গুহার কাছে জমায়েত হয়। তারা কৈফিয়ত চায়, কেন বনের পশু দিন দিন কমে যাচ্ছে, কেন সিংহী রানী বুড়ো সিংহ মশাইকে খাওয়াচ্ছে। আমরা ওকে মানি না, ওকে বন থেকে তাড়াও। সিংহ মশাই জিজ্ঞেস করে, তোমরা তাহলে কাকে রাজা করবে? সবাই বড় শেয়ালকে দেখিয়ে বলে, ওই আমাদের রাজা। এ কথা শুনে সিংহ ওই শেয়ালকে তাড়া করে। শেয়াল মনে মনে তৈরি ছিল, গোটা বন ঘুরিয়ে যেখানে অনেক শুকনো গাছ পড়েছিল সেখান দিয়ে সে ফুরুত করে পালায়, কিন্তু সিংহটা আটকে যায়, কিছুতেই বের হতে পারে না। এইবার সব জন্তু রেগে গিয়ে সিংহকে ক্ষতবিক্ষত করতে থাকে। ক্ষতের যন্ত্রণায় সিংহটি কাঁদতে কাঁদতে বলে, আমায় মুক্ত করো। ধূর্ত শেয়াল বলে, মুক্ত করতে পারি যদি স্বীকার করো যে তুমি আর বনের রাজা নও এবং এই বন ছেড়ে তুমি চলে যাবে। সিংহ বলে, আমার রানীর কি হবে তাহলে? শেয়াল বলে, আমি হব রাজা, সিংহী হবে আমার রানী। সিংহর তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা, সে তাতেই রাজি হয়। তখন শেয়াল গাছের একটি বিশেষ অংশে চাপ দিতেই গাছটি বড় ফাঁক হয়ে যায়। সিংহটি খোঁড়াতে খোঁড়াতে একা চলে যায়। শুভেচ্ছা সহ গৌতম চট্টোপাধ্যায় পাঠিয়েছিলেন চিঠিটি রেনেসাঁস লেন, রামপুরহাট, ডাক বাংলাপাড়া, বীরভূম থেকে। চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট অফিস গেরিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালী, সেদিন ঝড় জলের রাত্রিবেলা রাস্তায় এলোমেলোভাবে কুকুরছানাটিকে ঘুরতে দেখে তুলে এনেছিলাম বাড়িতে। ওর মুমূর্ষু অবস্থা দেখে আমার কোমল মন যেন বলছিল, এখনই একটু গরম দুধ আর একটা আস্তানা পেলে হয়তো বেঁচে যাবে ও। মনে একটা জেদ চেপে গেল ওকে বাঁচানোর। যদিও জানতাম কাউকেই বাঁচানোর ক্ষমতা আমার নেই, তবু ঈশ্বরের কৃপায় বাচ্চাটা বেঁচে গেল। কয়েকদিন যেতেই বুঝতে পারলাম বাচ্চাটা আসলে অন্ধ, তাই অন্ধ বাচ্চাটাকে ছেড়ে দিতে ইচ্ছে করলো না, কারণ ওকে ছেড়ে দিলে ও নিশ্চয়ই কোনো না কোনোভাবে মারা পড়বে। তাই মায়ার বর্ষবর্তী হয়ে ওকে না তাড়িয়ে ওর থাকার জন্য একটা আস্তানা ঠিক করে ফেললাম। আস্তে আস্তে বড় হয়ে উঠল সে। অন্ধ হলেও বাড়ির মানচিত্র আর বাড়ির সব মানুষকে সে দারুণভাবে চিনে নিয়েছিল। বুঝতে শিখেছিল সবার ব্যবহার, কথাবার্তা। ও ন্যাওটা হয়ে উঠেছিল সবার। তারপর আস্তে আস্তে পরিবারের সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিল সে নিজেই। ওর পরিচিত ঘ্রাণ বা কণ্ঠস্বর ছাড়া সবার প্রবেশ বন্ধ করে দিয়েছিল বাড়িতে, যার মধ্যে প্রতিবেশীরা যেমন ছিল তেমনি ছিল আত্মীয়রাও। এতেই বেঁধেছিল যত গন্ডগোল। সবার থেকে আলাদা হয়ে যাচ্ছিলাম আমরা শুধু ওই অন্ধ কুকুরটার জন্য, অথচ ওকেও কিছু বলতে পারছিলাম না দুর্বলতার কারণে। সত্যি কথা বলতে কি, ওকে নিয়ে তখন আমাদের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। না পারছি ওকে তাড়িয়ে দিতে, না পারছি ওকে বাদ দিয়ে সংসারের কথা ভাবতে। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট অফিস গেলিয়া, থানা জয়পুর, বাঁকুড়া থেকে। এবারে পড়ব মীনাক্ষী দাসের চিঠি। পাঠিয়েছেন 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। অনুসন্ধানী পত্রালী। এবারের বিষয় মনে উঁকি দিল সুকুমার রায়ের অবাক জলপানের কথা। তৃষ্ণা নিবারণ করতে গিয়ে প্রশ্নবাণে প্রাণ ওষ্ঠাগত। ওর ঠিকানা কবিতায়। আদ্যনাথের মেশোর বাড়ি খুঁজতে ছেড়ে দেমা কেঁদে বাঁচির অবস্থা। পাড়ার যন্তর মন্তর জেঠু সব ছোটরাই লজেন্সের লোভে ওর বাড়ি ভিড় জমাতো। বিনিময়ে বাড়ির সংগ্রহশালার সমস্ত পুরাতন ভাঙাচোরা জিনিস দেখতে হতো। চরকা, গান্ধী আমলের চশমা, রংচটা দূরবীন, বাজি তৈরির দাঁড়িপাল্লা, বড় লাটাই, আরও কত কি। লজেন্সের লোভ ছেড়ে দেমা কেঁদে বাঁচিকে জয় করতে পারেনি। পত্রসাহিত্যের এক বন্ধুর কবিতা শোনার পর একটি লাইন সংশোধন করে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে তিনি আরো গোটা 5 কবিতা আমায় শোনালেন।
কোনো কিছু লিখলেই আমাকে না শোনালে তার শান্তি নেই। মুক্তি পেতে ওর ফোনের নাম্বারটি ব্লক করে দিয়েছি। স্বয়ং ঈশ্বরও ছেড়ে দে মা কেঁদে বাঁচির ঊর্ধ্বে নয়। এক ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ হেতু মানত করেছিলেন জোড়া মহিষ। কার্যসিদ্ধির পর যথারীতি ভুলেও যান। ভগবান স্বপ্নে দেখা দিয়ে বলেন, কই মানত পূর্ণ করলি না তো? ভক্ত এবার মহিষের বদলে জোড়া পাঁঠার অঙ্গীকার করলেন। ঘটনার পুনরাবৃত্তি। আবার স্বপ্নাদেশ, পাঁঠা কই? ভক্তের কাকুতি মিনতিতে বলে পাঁঠার ভক্তের কাকুতি বিনতিতে পাঁঠার বদলে হলো জোড়া পায়রা। ভক্তের উদ্যোগহীন মনোবৃত্তি দেখে ভগবান রুষ্ট হয়ে ভক্তের অঙ্গীকারের কথা মনে করিয়ে দিতেই ভক্ত বলে, এত পায়রা উঠছে, দুটো ধরে নিতে পারো না? দৈনন্দিন সংসারের জাঁতাকলে ঘুরতে ঘুরতে শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত দিশেহারা মন ছুটি যায়। বেলা শেষে দায় দায়িত্ব সমাপনে একা একলা উদাসী মন দিন গুজরানের সকল বাঁধন ছিন্ন করে রামধনু রঙিন পাখায় চড়ে হারিয়ে যেতে চায় অচিন দেশে। মায়ার বাঁধন ছেঁড়া বড়ই কঠিন, বলতে পারি না ছেড়ে দে মা কেঁদে বাঁচি। মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া। সূচক 711-103 থেকে পাঠিয়েছেন চিঠিটি। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন, একটুখানি দেরি হয়ে গেল। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান। নাসিমা বেগম লিখছেন, ভালো থাকবেন সবাই। কাজল ভাদুরী লিখছেন, উমা পালের চিঠি খুব ভালো লাগলো। উমা পাল লিখছেন, আমার দেরি হয়ে গেল। তানজিলাল সিদ্দিকী লিখছেন, কেঁদে বাঁচি এখন আমি, মাকে বলি ছাড়, তবুও মা ছাড়ে না আমায়, ধরে আছে ঘাড়, ঘাড় ধাক্কা দেয় যে আমায়, আমার কর্মদোষে, ছেড়ে দে মা বলে বাঁচি আমি অবশেষে। বীরেশচন্দ্র ঘোষ লিখছেন, কৃষ্ণাচন্দ্রের চিঠি শুনে মুগ্ধ হলাম। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন, আগামীকাল 1430 ইতিহাস হয়ে যাবে, তাই এবছরের শেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই পত্রালী পরিবারকে। 1431-এর শুভ নববর্ষের বৈশাখী শুভেচ্ছা ভালোবাসা রইল সকলকে। উমা পাল লিখছেন, কাজল ভাদুরীর চিঠি ভালো লাগলো। রূপালী কোলে লিখছেন, শুভ সন্ধ্যা, সকলকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে ঈশ্বরের কাছে রেডিও জংশন পরিবারের সদস্য ও সদস্যদের জীবনে আগামী বছর শান্তির বার্তার প্রার্থনা করি। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, একটু দেরি হলো পত্রালীর আসরে আসতে। উমা পাল লিখছেন, প্রত্যেকটি চিঠির বিষয়বস্তু খুব সুন্দর, সাথে সাথে পাঠও দারুণ হচ্ছে। নাসিরা বেগম লিখছেন, সবার চিঠি শুনলাম, খুবই সুন্দর পাঠ। বিশ্বনাথ বন্ধু লিখছেন, ভালো লাগছে সবার চিঠি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছে আসর উমা পাল, এই বসন্তের কুহু পত্রালীকে শুনছে এখন বীরেন্দ্রনাথ সাহু। বাহ, চিঠিগুলো করছে যে পাঠ, ঋতুপর্ণার সুর, সোমার কণ্ঠ, শেষ বসন্তে দারুণ সুমধুর, অপূর্ব চড়া। কাজল ভাদুরী লিখছেন, একই বিষয়ে বিভিন্ন পত্রবন্ধুর বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে লেখা পত্র আমাদের সমৃদ্ধ করে। পত্রালীকে ধন্যবাদ। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালীর 228তম পর্ব, বিষয় ছেড়ে দে মা কেঁদে বাঁচি। বন্ধুরা, আগামীকাল সকালবেলা নতুন সূর্য উঠবে, নতুন বছরের সূর্য। হ্যাঁ, পুরনো রঙকে বর্জন করে 1431 বঙ্গাব্দের নতুন সূর্যর আলো আমরা দেখতে পাব। চলতে ফিরতে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে অনেকেই হয়তো এই অভিজ্ঞতা হয়েছে যে যাকে যেরকম দেখে এসেছি হঠাৎ করে একদিন হয়তো দেখলাম সে মানুষটি সেরকম নয়, আর কেমন যেন আলাদা আলাদা। কেন বলছি কথা? আগামী পক্ষের বিষয় ঘোষণা করার সময় হয়েছে। আগামী পক্ষের বিষয় বহুরূপী। সেই চীনাত বহুরূপীর কথা মনে পড়ে। এখন তো বহুরূপীরা হারিয়ে গিয়েছে। এই যে গাজনের সময় শিব দুর্গা বহুরূপীর মতন সেজে সেজে বাড়ি বাড়ি আসে, আবার জীবনে বাস্তব ক্ষেত্রে
সৎ বলে অনেকে বহুরূপীর মুখোশ পরে এসে আমাদের ঠকিয়ে দিয়ে চলে যায়। আপনারা লিখুন বিভিন্নভাবে, বিচিত্র বিচিত্র মৌলিক চিন্তাভাবনায়, তবে একটা জিনিসে সতর্ক রাখবেন বন্ধুরা, শব্দ সংখ্যা কিন্তু আপনারা 400 450 করে ফেলছেন। শব্দ সংখ্যা 200-র মধ্যে রাখুন। 200, 220, 25 আমরা মান্যতা দিই, কিন্তু 350, 400, 450 শব্দ সংখ্যা হলে সেই চিঠি কিন্তু এবার থেকে বাদ যাবে। আমাদের কিছু করার নেই। প্রত্যেকটি চিঠি প্রায় কিন্তু আমরা পাচ্ছি 400 450 শব্দ সংখ্যায়। সম্পাদক মহাশয় গলদঘর্ম হচ্ছেন সেই চিঠিকে 200-র মধ্যে নামিয়ে নিয়ে আসতে। আপনারা একটু সতর্ক হন, সাহিত্য করুন, কিন্তু নিয়ম মেনে সীমিত শব্দ সংখ্যায়। চলুন চোখ রাখি আগামী চিঠির দিকে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, নতুন বিষয় বহুরূপী, শব্দ সংখ্যা 200। হ্যাঁ বন্ধুরা, নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে আমাদের বিষয়টি ছড়িয়ে দিন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদের কাছে আমাদের বিষয়টি দিয়ে বলুন লিখতে। রেডিও জংশনের মাধ্যমে পত্র সাহিত্যের আসরকে আপনারা বাঁচিয়ে রাখুন। চলে যাব পরবর্তী চিঠি দিয়ে। এবারের চিঠি পাঠিয়েছেন বীরেশ চন্দ্র ঘোষ, পাটুলি, কলকাতা 700094 থেকে। প্রিয় বোন পত্রালি, প্রাক বাংলা নববর্ষের একরাশ শুভেচ্ছা রইল। বিবাহিত জীবন শুরুর প্রথম অধ্যায়ের একটি অভিজ্ঞতা ছেড়ে দেমা কেঁদে বাঁচি তোমাকে জানাতে বসেছি। অনেক দেখাদেখির পর বাবা মায়ের মেয়ে পছন্দ, বড় লোকের মেয়ে। বিয়ে হলো বেশ ধুমধাম করে। আমি শ্বশুরের বড় জামাই, বিয়ের পর অষ্টমঙ্গলা করতে গিয়েছি। শ্বশুর হতে শালিকা, যত্নে কেউ আমাকে চোখে হারায় না। শ্বশুর মশাই খাওয়া দাওয়ার খোঁজ নিচ্ছেন, শাশুড়িমা পারলে মুখে ঠেলে গুঁজে দেন। দুপুরে খেতে বসেছি, দেখি ভাতের থালার চারপাশে বাটি রাখার জায়গা নেই। মাছের মাথা দিয়ে ডাল, শাক, মাছ, মাংস, মাছের ঝাল, ঝোল, এঁচড়ের ডালনা, পটল বেগুন ভাজা, আমের চাটনি, আবার দই, মিষ্টি, ফল। শাশুড়িমা পাশে বসে থেকে খাওয়াচ্ছেন। দুই শালিকা পাখা ঘোরাচ্ছে আর মায়ের সাথে খাওয়ার তদারকিতে ব্যস্ত। যত বলছি মা আর পারছি না, মা ততই বলেন এটুকু খেতেই হবে বাবা। আমার তো নাভিশ্বাস। একটু বিশ্রামের জন্য সবে শরীর ফেলেছি, শালিকারা খেয়ে দিয়ে আমার কাছে হাজির। বলে ঘুমোতে দেব না, গল্প করতে হবে। আমার প্রাণ ওষ্ঠাগত। আগের দিন সন্ধ্যায় এসেছি, এসে থেকে পেটের উপর শাশুড়ি শালিকাদের সমানে অত্যাচার চলছে। আর না পেরে বললাম, মা আমার খেয়াল ছিল না, কাল একটা জরুরি কাজ আছে, আমাকে চলে যেতে হবে। শাশুড়ি মা বলেন, তাই কি হয় বাবা, কাল সন্ধ্যায় এসে আজ কি যাওয়া যায়? আমি বলি, কিছু করার নাই মা, না গেলে ক্ষতি হয়ে যাবে। শাশুড়ি মা বলেন, বাবা জোরে এসে জোরে যেতে হয়, এখন কি করে সম্ভব? আমিও নাছোড়, বলি এখনই আপনার মেয়েকে তৈরি হতে বলুন, সাথেই নিয়ে চলে যাব, চিন্তা করবেন না। শেষ পর্যন্ত তাই হলো। আমিও মনে বললাম, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। পাঠিয়েছিলেন বীরেশচন্দ্র ঘোষ, পাটুলি, কলকাতা 700094 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন শামসুজ্জামান, বাড়ির নাম সেতারা, গ্রাম টোলা, দক্ষিণপাড়া, ডাকঘর বৈদ্যপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালি, তোমার বিষয় ভাবনা শুনে এলোমেলোও কিছু কথা মনে পড়ল। তখন আমার কলেজ জীবন আর বর্তমান গিন্নি শামশামার সঙ্গে প্রেম পর্ব বেশ জমজমাট। কিন্তু ট্রেনে তো একাই যাতায়াত করতাম। এক ভদ্রলোকের খুব ভালো লেগেছিল আমায়। বেশ জমজমাট ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু ওর মতলব জানলাম সেদিন। আমি তো অবাক। হঠাৎই একদিন প্রস্তাব পেলাম, ওর একমাত্র কন্যা রত্নটিকে গ্রহণ করলে ধনদৌলত, জমি জমা কিছুই পেতে আমার বাকি থাকবে না। তারপরে সেই ছেড়ে দেমা কেঁদেবাজি অবস্থায় পড়ে কিভাবে যে ওর সঙ্গে সম্পর্কচ্যুত হলাম সে আর বলার নয়। শুধু কি ওই একবার? আন্দামানে গিয়ে তখন কর্মসন্ধানে হন্যে হয়ে ঘুরছি। স্থানীয় একজন দাদা আমাকে আশা জাগিয়ে বললেন, চলুন ভাই, এক পুলিশ অফিসারের বাড়িতে বেড়াতে যাব। কথাবার্তা এগিয়ে গেছে অনেক। অনেক আশায় বুক বেঁধে গেলাম সাহেবের বাড়িতে।
ভদ্রলোকও সরাসরি একই প্রস্তাব দিলেন, ওর মেয়েটিকে গ্রহণ করলেই চাকরির ব্যবস্থা আমার পাকা। ভদ্রলোক পাকা পুলিশ অফিসারের দৃষ্টিতে আমার দিকে চাইলেন। তখন আমার ছেড়ে দে মা কিঁদে বাঁচির অবস্থা। বিপাক বাড়তে না দিয়ে সোজাসুজি চোখ বুজে জানিয়ে দিলাম যে গান্ধর্ব মতে আমার বিবাহের ব্যবস্থা পাকা। আর এবারের ঘটনাটা আন্দামান যাবার পূর্বের। কর্মপ্রার্থী হয়ে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তিনি হাওড়া সাবওয়ে ক্যাফেতে একটা টেবিলে বসেছিলেন। আমায় প্রস্তাব দিয়েছিলেন, কোনো পরিশ্রম নেই, শুধু হাওড়া শিয়ালদা স্টেশন অথবা বিমানবন্দর থেকে একটা অ্যাটাচি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া কাজ। বিনিময়ে প্রাপ্তি ঘটবে কাঁড়ি কাঁড়ি টাকা। অনভিজ্ঞ হলেও বিপদ বুঝতে দেরি হয়নি। ভিতরে ভিতরে গলদগর্ম হয়ে ছেড়ে দেমা কেঁদে বাঁচির অবস্থা হলেও একটা ছোট্ট কাজের অছিলায় 2 মিনিট আসছি বলে শটকান দিতে পেরেছিলাম। সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন শামসুজ্জামান। বাড়ির নাম সেতারা, গ্রাম টোলা, দক্ষিণপাড়া, ডাকঘর বৈদ্যপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। প্রিয় পত্রালী, এক গৃহস্থের বাড়িতে চুরি করতে ঢুকেছিল একজন চোর। গৃহকর্তা কোনো রকমে তার টের পেয়ে যায় এবং তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলে। দুজনে মিলে একটা ফন্দি করে এবং গৃহকর্তা একটু উচ্চস্বরে তার স্ত্রীকে বলতে থাকে, চল বউ, আমরা দোতলায় উঠে পড়ি। আসলে তাদের বাড়িটা মোটেও দোতলা ছিল না। এদিকে চোর ভাবল সত্যি সত্যি ওরা বুঝে দোতলায় উঠে পড়েছে। সে তখন বাড়ির খড়ের চালের উপর উঠে চাল ফুটো করে মারল লাফ। ব্যাস, আর যায় কোথায়, সেই চালের উপর থেকে একেবারে প্রপাত ধরণীতলে। কটার গিন্নি তৈরি হয়েছিল। যেই না চোর মাটিতে আছাড় খেয়ে পড়ল, অমনি তাকে ধরে দুজনে মিলে আচ্ছা করে উত্তম মধ্যম দিতে শুরু করলো। চোরের তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। এক তো উঁচু থেকে পড়ে হাড়গোড় ভেঙে তার ওপর আবার কর্তা গিন্নির মার। সে বলে, তোমরা মারো ক্ষতি নাই, তবে গড় করি তোমাদের দোতলাকে। তখন আমি চাকরিরত। সবার যেমন হয় আমারও অফিসার হওয়ার স্বাদ জাগলো মনে। পরীক্ষা দিয়ে পাশ করে হয়েও গেলাম অফিস বস। এরপর অফিস আমাকে বদলি করে দিল বেশ অনেকটা দূরে। এতদিন বাড়ি থেকে যাতায়াত করে ঘর বার দুদিকেই সামাল দেওয়া যাচ্ছিল, কিন্তু এখন তো আর সেটি হওয়ার জো রইল না। চাকরিস্থল থেকে ওখানে উঁচু তলার অফিস বসদের ধমক আর এদিক বাড়িতে বাড়ির বসের ধমক খেতে খেতে আমারও ওই চোরের মতো ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায় হয়েছিল। সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছিলেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। বীরেশচন্দ্র ঘোষ লিখছেন, আমার চিঠি সুন্দর পাঠে জীবন্ত হয়ে উঠল, তৃপ্ত করলে পত্রালী। বিশ্বনাথ বন্ধু লিখছেন, অসাধারণ পাঠে সুন্দর চিঠিগুলো জীবন্ত, অনেক ধন্যবাদ সকলকে। বিশ্বনাথ মণ্ডল মনে হচ্ছেন নতুন শ্রোতা মনে হচ্ছে, লিখছেন, প্রতিটি চিঠি শুনে মন ভরে যাচ্ছে, অনুষ্ঠান উপস্থাপনা খুবই ভালো বিশ্বনাথবাবু, খুব তাড়াতাড়ি আপনার চিঠির প্রতীক্ষায় রয়েছি আমরা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পক্ষের বিষয় বহুরূপী নিয়ে আপনারা লিখুন, কিন্তু অবশ্যই শব্দ সংখ্যাটাকে মান্যতা দিন। শব্দ সংখ্যা অতিরিক্ত হয়ে গেলে সেই চিঠি কিন্তু সেরার বাছাই তালিকায় যায় না। সেরায় বাছার তালিকায় সেই সব চিঠি যায় যেসব চিঠি শব্দ সংখ্যা 220-30-এর মধ্যে থাকে। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আগামীকাল বাকি চিঠি নিয়ে এবং সেরা পত্রকারকে নিয়ে। তার আগে দুপুর 3টের সময় ছোটদের নিয়ে হচ্ছে ঠাকুরদার চুলি। নতুন বছরে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।